হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কারো মনে হয় আনমিউট করা, একটু মিউট করেন। এই অরিক, মাইক মিউট করো। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? ম্যাম। Yes, ma'am. দেখেন, আজকে হচ্ছে আমাদের খুবই শর্ট একটা ক্লাস, হাইড্রোগ্রাফিক সার্ভেইং। তার আগে ক্লাস টেস্টের কথা বলি। 3 সেকশনের কে কে আছেন? যাই হোক, যারা আছেন ক্লাস টেস্ট এ সেকশন, বি, সি 3 সেকশনে আপনারা থার্সডেতে দিবেন মনে হয়।
এ সেকশন তো হচ্ছে 10টায় টাইম দিছেন, বি সেকশন হচ্ছে 12টায় টাইম, আর আপনারাই দিছেন আর কি। আর সি সেকশনের কি আছেন? সি সেকশনের কেউ কি জয়েন করছেন ক্লাসে? সি সেকশনে হচ্ছে সিআর ক্লাসরুমে পোস্ট দিয়ে আবার পোস্টটা ডিলিট করে দিছেন। হুম। জি ম্যাম, সি সেকশনের। আচ্ছা, তো আপনারা তো দেখছিলেন মনে হয় পোস্টটা, তো আমি কিন্তু ক্লাসরুমে এখন আর পোস্টটা দেখতেছি না। ম্যাম পোস্ট দিয়ে মেবি আমাদের পরীক্ষা 12:45-এ যতদূর হ্যাঁ সম্ভব। 12:45-এ। থার্সডেতে আমি তো তাই দেখলাম। তো যাই হোক, তাহলে আমি আবার পোস্ট করে দিব। হ্যাঁ। জি ম্যাম। আর সি সেকশনের কথা যেটা, সেটা হচ্ছে মিউট করে ফেলেন। এবং সি সেকশনের যেটা, আপনাদের তো কার্ভ সেটিং অল্প একটু বাকি আছে, ট্রানজিশন কার্ভ, তো সেটা ওই ক্লাস টেস্টের পরেই আমি দেখা দিব আর কি। আর রিভিউ ক্লাসটা কি আপনাদের অনলাইন না নিয়ে, যেহেতু আপনারা বৃহস্পতিবার আসতেছেন, অল্প কিছু টাইম নিয়ে রিভিউ ক্লাসটা আমাদের সিটির পরই বলে দেই নাকি, কি বলেন? অনলাইনে Yes, হলে ma'am. দেখা, এটা Yes, বললেই ma'am. ভালো হয়। হ্যাঁ যেহেতু আসতেছেনই, আর আপনাদের যদি কোনো প্রবলেম টবলেম থাকে ওটা নিয়ে ডিসকাস করলাম আর কি। হুম। আচ্ছা, তো তাহলে দেখেন শুরু করি। হাইড্রোগ্রাফিক সার্ভেইং আমাদের থিওরিটিক্যাল টপিক। তো হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর প্রথমেই হচ্ছে আমাদের কি ডেফিনেশন। তো তার আগে বলি যে আমরা যে এতদিন ধরে এই সার্ভেইং এর মেথড গুলা পড়ছি, এই মেথড গুলা কিন্তু আসলে ছিল কি, যে গ্রাউন্ড সারফেসে আমরা যদি কোন একটা পার্টিকুলার সার্ভেইং করি, তখন যে মেথড গুলা, যেমন লেভেলিং বলেন বা কন্টুরিং না, লেভেলিং বলেন বা হচ্ছে থিওডুলার সার্ভেইং অথবা আমাদের ট্যাকিওমেট্রিক সার্ভেইং, এগুলো সবই কিন্তু আসলে গ্রাউন্ড সারফেসে সার্ভেইং এর বিভিন্ন মেথড। কিন্তু আমরা যে হাইড্রোলজিক্যাল যেই প্রবলেম গুলা থাকে বা হাইড্রোলজিক্যাল যে অ্যানালাইসিস গুলা থাকে বা ওয়াটার রিলেটেড যেই ডিজাইনের প্রবলেম গুলা থাকে, ধরেন কোন একটা জায়গাতে আপনি কি করলেন, রিভারের জন্য যে ড্যাম বা বাঁধ আমরা কনস্ট্রাক্ট করি, ওই জায়গাতে আপনি গেলেন, তখন আপনার কি করতে হবে? ওই জায়গাটাকে সার্ভে করতে হবে, এবং যেহেতু পানি, তার মানে অবশ্যই আপনার সার্ভেইংটা কিন্তু ওয়াটার রিলেটেড কিছু টপিক বা ওয়াটার রিলেটেড কিছু প্রবলেম ওখানে এক্সিস্ট করবে। তো হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর ইন্ট্রোডাকশনই যেটা, সেটা হচ্ছে কি, হাইড্রোগ্রাফিক সার্ভেইং কে একটা নামে বলে, সেটা হচ্ছে ব্যাথিমেট্রিক সার্ভেইং। তো এটা বেসিক্যালি হচ্ছে কি, এখানে আমরা যা যা সার্ভেইং করি না কেন, সবই কিন্তু আসলে ওয়াটারের নিচে অথবা ওয়াটারের উপরে অথবা ওয়াটার রিলেটেড যে সার্ভেইং গুলা, সেগুলাই হচ্ছে আমাদের কি হাইড্রোগ্রাফিক সার্ভেইং। তো যেহেতু এখানে পানির বদলে, সরি, গ্রাউন্ড সারফেসের বদলে পানি, তার মানে এখানে অবশ্যই সার্ভেইং এর মেথড গুলো আলাদা। যেমন ধরেন আপনি কোন একটা রিভার বেডের মধ্যে বেড লেভেলের যেই প্রত্যেকটা পয়েন্ট, সেই পয়েন্ট গুলো ধরেন রিডিউস লেভেল জানবেন, তো সেটাকে আমরা নর্মালি লেভেলিং মেথডে জানতে পারবো বা ট্যাকিওমেট্রিক সার্ভেইং এর মাধ্যমে জানতে পারবো? পারবো না, কারণ এখানে সবচেয়ে বড় কনস্ট্যান্ট হচ্ছে কি, এখানে পানি আছে। তো এই জন্য আমাদের কিছু মডার্ন ইকুইপমেন্ট লাগে আর কি হাইড্রোগ্রাফিক সার্ভিং এর জন্য। নর্মালি গ্রাউন্ড সারফেসের জন্য যেই কনভেনশনাল ইনস্ট্রুমেন্ট গুলো, সেগুলো আমরা আসলে ইউজ করলে এখানে আমরা এফিশিয়েন্টলি প্লাস সেফলি আমরা সার্ভিং গুলা করতে পারি না। তো এই জন্যই হচ্ছে আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভিং করা। তো দেখেন এই যে সেকেন্ড যেই এটা, যেটার মধ্যে বলছে, যেমন এই যে, ইট ইজ দ্য সায়েন্স অফ মেজারিং অল ফ্যাক্টরস বিনিথ ওয়াটার দ্যাট এফেক্টস অল দ্য মেরিন অ্যাক্টিভিটিস লাইক ড্রেজিং। ড্রেজিং তো আপনারা জানেনই, কোন একটা জায়গা থেকে পানি তুলে মাটি তুলে কি করা হয়, অন্য জায়গাতে ভরাট করা হয় থ্রু পাইপলাইন। হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন টাইপের মেরিন কনস্ট্রাকশন। তারপর হচ্ছে অফশোর ড্রিলিং। অফশোর ড্রিলিং বলতে যেটা বোঝায় যে আমরা এই যে যখনই ধরেন রিভার বেড বলেন বা সি লেভেলে বা সি বেড বা সমুদ্রের তলদেশে আমরা বিভিন্ন টাইপের ড্রিলিং করি আর কি। তো ওগুলোই হচ্ছে বেসিক্যালি অফশোর ড্রিলিং। তো এখানে একটা কথা বলি, এখানে কিন্তু কিছু অ্যাডভান্স টার্ম আছে যেগুলো আপনারা বুঝবেন না। তা আমি যতটুকু বলতেছি ততটুকু করেন, আর এখানে দেখতেছেন অলরেডি এই পিডিএফটার মধ্যে দাগানো আছে, যেটা আমি ক্লাসরুমে আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে কিন্তু এই থিওরিটিক্যাল সাবজেক্ট সবগুলোর ক্ষেত্রে একই কথাই, যে সিলেক্টিভ যেই টপিক গুলা আমি আপনাদেরকে ক্লাসে পড়াইছি, যেমন ধরেন ট্যাকিওমেট্রিক সার্ভিং যখন আমি পড়াইছি, তখন কিন্তু আমি বলে দিছিলাম যে সবগুলা টপিক কিন্তু পড়া লাগবে না। হ্যাঁ। এখানে অনেক ছিল, ট্যাকিওমেট্রির মধ্যে মনে হয় 70টা না 69টা স্লাইড ছিল, সবগুলা কিন্তু পড়া লাগবে না। সিলেক্টিভ যেই যেই টপিক গুলো আমি পড়তে বলছি, ইম্পর্টেন্স দিয়ে ওগুলা পড়লেই হবে। আর বাকি যেগুলো আমি বাদ দিতে বলছি, এমন না যে ওগুলো আপনাদের পড়াই লাগবে না, এগুলো আপনারা প্র্যাকটিক্যালি জানবেন। ধরেন ইনস্ট্রুমেন্টের সেট আপ, এটা তো আর আপনাদের এই থিওরিটিক্যাল কোর্সে পড়ায়ও আমার মনে হয় যে লাভ হবে না, সেটা আপনারা 106-এই পড়তে পারবেন। হুম। ওই জিনিসগুলো আর কি বাদ দেওয়া হয়েছে।
তো যাই হোক, এই প্রথম এটাতে হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর আমাদের ডেফিনেশনটা বলছে আর কি। যেমন এই যে হাইড্রোগ্রাফিক সার্ভেইং যদি আসে যে ডিফাইন হাইড্রোগ্রাফিক সার্ভেইং, তখন আপনারা বলবেন কি, ইট ইজ দ্য সায়েন্স অফ মেজারিং all factors beneath water that affect all the marine activities like dredging, marine construction, offshore drilling, etc. তো এটার জন্য আমাদের কিছু হচ্ছে ইনস্ট্রুমেন্ট থাকে, ইনস্ট্রুমেন্ট গুলা পরে আছে। কেউ কিছু কি বলবেন? তাইলে মানে কিছু না বললে আনমিউট করে না, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় আর কি। তো যাই হোক, দেখেন এই হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মাধ্যমে আমরা আসলে কি কি তথ্য জানতে পারি বা কি কি ইনফরমেশন আমরা আসলে হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মাধ্যমে জানতে পারি, এটা হচ্ছে পরের পয়েন্টটাতে আছে। দেখেন প্রথমে হচ্ছে অ্যাভেলেবল ডেপথস, তার মানে আসলে ধরেন নদী হোক বা সমুদ্র হোক বা যে কোনো ধরনের ওয়াটার স্টোরেজ যে রিজার্ভার গুলো আছে সেগুলো হোক, আমাদের জানতে হয় কি কতটুকু ডেপথের পর্যন্ত পানি আছে। তার মানে অ্যাভেলেবল ডেপথ জানার জন্য অবশ্যই আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভেইং করতে হবে। তারপর হচ্ছে ন্যাচারাল ফিচার্স অফ সিবেড। সিবেড মানে হচ্ছে সমুদ্রের আশেপাশে যে ন্যাচারাল ফিচার গুলো আছে, যেমন ধরেন গাছপালা বা এক্সিস্টিং যে স্ট্রাকচার গুলো, বাড়িঘর অথবা যে কোনো কিছু, ওই টাইপের যে ফিচার গুলো, সেগুলো জানার জন্য আমাদের কি করতে হয়, সিবেডের আশেপাশে কিন্তু হাইড্রোগ্রাফিক সার্ভেইং করতে হয়। তারপর হচ্ছে ডিটেলস অফ কোস্ট লাইন। কোস্ট লাইন মানেও কি সমুদ্রের যে তীরের আশেপাশে যে ডিটেলিং গুলো, প্রত্যেকটা পয়েন্টে ধরেন এলিভেশন হোক অথবা অ্যাঙ্গেল হোক অথবা ডিস্টেন্স হোক, হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল, এই ডিটেলিং গুলো কিন্তু আমরা হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মাধ্যমে পাই। তারপর একটা টার্ম আছে ব্রেক ওয়াটার, এটা একটু পরে বলতেছি, তার আগে বলি দা এইড টু নেভিগেশন হারবার ফ্যাসিলিটি। হারবার মানে কি? বন্দর, তাই না? তো এই যে আমাদের বিভিন্ন ধরনের ম্যারিন যে অ্যাক্টিভিটি গুলো হয়, যে আমরা হচ্ছে সমুদ্রে যখন বিভিন্ন টাইপের ধরেন ট্রান্সপোর্ট বলেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন বা যে কোনো পারপাসে যখন হচ্ছে এই ম্যারিন অ্যাক্টিভিটি গুলো হয়, তখন আমরা আসলে কি বিভিন্ন টাইপের ট্রান্সপোর্টেশন ইউজ করি, রিভার ওয়ে, ওয়াটারওয়ে। হ্যাঁ, তো এই ওয়াটারওয়ে যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি গুলা, এগুলা যখন সমুদ্রে এত বিশাল একটা জায়গা, যেখানে আসলে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝার কোনো ওয়ে নাই এক্সেপ্ট কি কম্পাস। কম্পাস থাকলেও কিন্তু আমাদের আসলে ডিরেকশন বুঝতে সমস্যা হয়। তো এই জন্য এই যে প্রথমে ধরেন আমরা যখন এই যে নর্মালি রোডওয়েতে আমরা কি গুগল ম্যাপ ইউজ করি, তা এখন ইয়েতে কি হবে, সমুদ্রে ম্যাপ ইউজ করলে কি ঠিকঠাক ভাবে আমরা ডিরেকশন গুলো বুঝতে পারবো, ফিচার গুলো পারবো না। তো ওটার জন্য যে নেভিগেশন ফ্যাসিলিটি গুলো, সেগুলোও কিন্তু আসলে কি করা হয়, হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মাধ্যমে করা হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর যে ইনফরমেশন গুলো সেগুলো। তো আপনাদের যদি এখান থেকে কোশ্চেন আসে যে হাইড্রোগ্রাফিক সার্ভেইং থেকে কি কি ইনফরমেশন আমরা পাই, তখন এই কি পয়েন্ট গুলো আপনারা পয়েন্ট করে লিখে দিবেন। এবং সবসময় আমি যেটা বলি, এগুলো কিন্তু আপনাদের অনেক যে বেশি কোশ্চেন বা ইয়ের জন্য আসবে তা কিন্তু না, বুঝছেন? এগুলো ধরেন 3-4 হাইয়েস্ট বা 5টা আসলে 5টা পয়েন্ট দিবেন। ধরেন যদি বলা হয় যে রাইট ডাউন দ্য অ্যাভেলেবল ইনফরমেশনস দ্যাট ক্যান বি অবটেইনড ফ্রম হাইড্রোগ্রাফিক সার্ভেইং, তখন জাস্ট এই পয়েন্ট গুলো বলে দিবেন, বুঝছেন? এক্সপ্লেনেশনও দরকার নেই, কেউ এক্সপ্লেনেশন দিতে গিয়ে আবার ভুল করবেন, কোনো দরকার নেই, জাস্ট নামগুলা দিয়ে দিবেন। এর মধ্যে একটা টার্ম যেটা আমাদের ব্রেক ওয়াটার। ব্রেক ওয়াটারের টার্ম যেটা, এটা একটু নতুন টার্ম আপনাদের জন্য। এটাও বেসিক্যালি হচ্ছে একটা অফশোর স্ট্রাকচার, মানে এই যে আমাদের যে কোস্ট লাইন গুলা বা সমুদ্রের তীর বা নদীর তীর, নদী ভাঙন এই টার্মটা তো আমাদের দেশের জন্য খুব কমন একটা ফেনোমেনা, তাই না? তো এই যে কোস্ট লাইন বা সি বেড বলেন বা এই যে নদীর তীর বলেন বা সমুদ্রের তীর বলেন, এগুলাকে প্রোটেক্ট করার জন্য আমরা বিভিন্ন টাইপের স্ট্রাকচার বানাই, বুঝছেন? স্ট্রাকচার বানাই কি করি, সমুদ্রের আশেপাশে যেই সয়েল গুলো আছে বা এক্সিস্টিং যে গ্রাউন্ড সয়েল হোক বা অন্যান্য টাইপের ম্যাটেরিয়াল হোক, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা যে বিভিন্ন টাইপের স্ট্রাকচার বানাই, ওই স্ট্রাকচার গুলারই বেসিক্যালি আরেকটা নাম হচ্ছে ব্রেক ওয়াটার, বুঝছেন? এটার আরো অন্য নামও আছে, কিন্তু আরেকটা হচ্ছে ব্রেক ওয়াটার। তো ব্রেক ওয়াটার কি বুঝতে পারছেন কি? এগুলা কিন্তু জাস্ট আপনাদের ইনফরমেশন খুবই সহজ করে আপনারা যেন এই সেমিস্টারে বুঝতে পারেন, এই জন্য বলা। তো ব্রেক ওয়াটার তাহলে কি আমাদের যে বিভিন্ন অফশোর প্রোটেকশন, বেসিক্যালি এটাকে বলা হচ্ছে বিভিন্ন কোস্ট লাইন অথবা সি বেডের যে প্রোটেকশন, আশেপাশে যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ম্যাটেরিয়াল গুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা যে বিভিন্ন টাইপের স্ট্রাকচার গুলো বানাই, সেগুলোই বেসিক্যালি হচ্ছে কি ব্রেক ওয়াটার। তো যাই হোক, এগুলো হচ্ছে অ্যাভেলেবল ইনফরমেশন। প্রথমে আমরা বললাম ডেফিনেশন। তো এখানে হচ্ছে আমরা আসলে সার্ভিং এর মাধ্যমে, যে কোনো টাইপের সার্ভিং এর মাধ্যমে আমরা আসলে কি করি, ডেটা কালেকশন করি। এখন এই ডেটা কালেকশন গুলো করে কি হবে, যেমন ধরেন 20 বছর আগে যে জায়গাতে নদী ছিল অথবা সমুদ্র ছিল, সেই জায়গাতে হয়তো আমরা সমুদ্রের আশেপাশে কি করি, বিভিন্ন টাইপের কনস্ট্রাকশন বানাইছি। যেমন আমরা ধরেন সেন্ট মার্টিনে যে যাই,
তখন 20 বছর আগে সেন্ট মার্টিন যেমন ছিল এখন কি ওরকম আছে? অবশ্যই নাই। ওই জায়গাতে বিভিন্ন স্ট্রাকচার বানাইতে হয়েছে। সেই স্ট্রাকচার বানানোর জন্য আমাদের জানতে হয়েছে যে ওই জায়গাতে কতটুকু পর্যন্ত পানি আসে, অথবা কখন জোয়ার হয়, কখন ভাটা হয়। এই টাইপের ইনফরমেশন গুলা কিন্তু আমাদের আসলে আমরা কালেক্ট করতে পারি হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মাধ্যমে। কারণ আমরা নর্মাল গ্রাউন্ড সারফেসে যেইভাবে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার পরে সার্ভেইং করে কন্ট্যুর ম্যাপ বানায়, যেভাবে আমরা কনস্ট্রাকশন প্রসেস চালাই, এই কোস্ট লাইন বা সি বেড বা রিভার বেডের আশেপাশে কিন্তু আমরা কি ওইভাবে আসলে সার্ভেইং করাটা একটু ডিফিকাল্ট হয়, এবং সার্ভেইং করে যে ইনফরমেশন গুলো আমরা পাই সেগুলো কিন্তু অ্যাকিউরেসি ভালো হইতে হয়, বুঝছেন? কারণ নর্মালি চিন্তা করেন আমাদের কোনো একটা জায়গা মানে যদি নদীর আশেপাশে হয় তখন ওই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ফাউন্ডেশনটা খুব স্ট্রং দিতে হয়, তাই না? কারণ এমনিতে ওই জায়গার মাটি কি থাকে, একটু মানে লিকুইড টাইপের ভাব থাকে আর কি, যেহেতু পানির সংস্পর্শে বেশি থাকে। আবার পানির মধ্যে অনেক সময় দেখা যায় সল্ট বেশি থাকতে পারে বা বিভিন্ন টাইপের মিনারেল বেশি থাকতে পারে। এই টাইপের যেই আদার ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টরের কারণে কিন্তু সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি বা লোড নেওয়ার যে ক্ষমতা সেটা কমে যেতে পারে, বুঝছেন? এই জন্য আমাদের জন্য হাইড্রোগ্রাফিক সার্ভেইং কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এগুলো হচ্ছে গেল আমাদের ইয়ে। তারপরে স্লাইডে যেটা দেখেন, অ্যাপ্লিকেশনস অফ হাইড্রোগ্রাফিক সার্ভেইং, এখানে কিছু রিপিটেটিভ জিনিসপত্র আছে। অ্যাপ্লিকেশন বলতে কি, প্রথমে হচ্ছে ডক হারবার ইঞ্জিনিয়ারিং, মানে কোন একটা রিভার সি বেডের আশেপাশে যদি কোনো আমরা হারবার বা বন্দর বানাইতে চাই, তখন ওইটার বিয়ারিং ক্যাপাসিটি বলেন, অথবা হচ্ছে ওয়াটার লেভেল কতটুকু, এই টাইপের যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে আমরা আসলে পাওয়ার জন্য কি করি, হাইড্রোগ্রাফিক সার্ভেইং করি। তারপর হচ্ছে ইরিগেশন একটা কমন জিনিস, যে আমাদের দেশে যেই ইয়েগুলাতে লাইন গুলাতে ইরিগেশনের দরকার হয়, সেটা কিন্তু আমাদের কি হাইড্রোগ্রাফিক সার্ভেইংটা লাগে। তারপর হচ্ছে বিভিন্ন টাইপের রিভার ওয়ার্ক হয়, যেমন ধরেন ড্রেজিং হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় কি এই যে রিভারের মধ্যে যেই ওয়াটার ফ্লো হয়, আপনাদেরকে বলছিলাম কিনা যে এই ওয়াটার ফ্লো হওয়ার জন্য কিন্তু ওয়াটারের ভ্যালোসিটিটা খুব ইম্পর্টেন্ট। ভ্যালোসিটি অনেক বেশি হলে উম দেখা যায় কি, বেশি হলে রিভার বেডের মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো অনেক বেশি ইরোশন হতে থাকবে। আবার ভ্যালোসিটি যদি অনেক কম হয় তখন পানির মধ্যে যে সাসপেন্ডেড পার্টিকেল গুলো আছে সেই সাসপেন্ডেড পার্টিকেল গুলা জমে রিভার বেডটা উঁচু হইতে থাকবে, বুঝছেন? এই জন্য দেখা যায় কি আমাদেরকে কিন্তু রিভার বেডের মধ্যে অনেক টাইপের আহ রিভার বেডটাকে অ্যাডজাস্ট করার জন্য বা ওইখানের স্লোপটাকে পারফেক্ট রাখার জন্য কিন্তু অনেক টাইপের রিভার ওয়ার্ক করতে হয় আর কি। তো এগুলো হচ্ছে আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মধ্যে ইনক্লুডেড। তারপর ফ্লাড কন্ট্রোল, সুয়েজ ডিসপোজাল। আমরা মনে করি ওয়াটার হাইড্রোগ্রাফিক মানেই হচ্ছে যারা ওয়াটার নিয়ে কাজ করবে তারাই এই জিনিসগুলো করবে, তা কিন্তু না। যেখানেই পানি ওইখানেই হাইড্রোগ্রাফিক সার্ভেইং। এই যে আপনারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যারা হবেন বা এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করবেন, এনভায়রনমেন্টের একটা মেইন বা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি, পানি। তার মানে পানি যেই যেই জায়গাতে ইনভলভ হবে ওই জায়গাগুলোতেই আমাদের কি লাগবে, হাইড্রোগ্রাফিক সার্ভেইং লাগবে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর প্রোটেকশন। তারপর হচ্ছে ইউজেস অফ হাইড্রোগ্রাফিক সার্ভেইং, এটা অলরেডি আপনারা ওই আগের স্লাইডটাতে দেখে আসছেন, তারপর আবার বলি। ডেপথ অফ দ্য বেড ক্যান বি ডিটারমাইন, মানে রিভার বেড, ধরেন পানির টপ সারফেস থেকে রিভার বেডটা কতটুকু নিচে আছে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। শোর লাইন মানে আসলে বেসিক্যালি কোস্ট লাইন, মানে সমুদ্রের তীর আর কি, বা নদীর তীর, সেটাকে আমরা ডিটারমাইন করতে পারি যে কতটুকু লেভেলে আছে, অথবা জোয়ার ভাটার সময় কতটুকু লেভেল পর্যন্ত থাকে। তারপর হচ্ছে নেভিগেশন চার্ট প্রিপারেশন। নেভিগেশন চার্ট বলতে বুঝতেই পারতেছেন যে সমুদ্রে যখন আমরা ওয়াটারওয়েতে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি তখন অবশ্যই আমাদের কি লাগে, নেভিগেশন বা দিক নির্দেশক একটা চার্ট সেটা লাগে আর কি। তারপর হচ্ছে মিন সি লেভেল, এইটা কমন একটা জিনিস এমএসএল, যে আপনাদেরকে যখন লেভেলিং পড়াচ্ছি তখন বলছিলাম আমরা হচ্ছে কি করি, যখনই রিডিউস লেভেলটা বের করি, রিডিউস লেভেল মানে আসলে কি, মিন সি লেভেল থেকে কোন একটা পয়েন্ট কতটুকু উপরে আছে সেটাই হচ্ছে রিডিউস লেভেল। তো এই যে মিন সি লেভেলকে লোকেট করা, এটা কিন্তু আপনি যে স্কেল নিয়ে ধরে দাঁড়ায় দেখলাম যে মিন সি লেভেল কতটুকু আছে তা না, এখানে বেশ কমপ্লিকেটেড একটা অ্যানালাইসিস আছে। সেই অ্যানালাইসিসটা হয় হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর মাধ্যমে। তারপর এখানে কিছু টার্ম আছে, স্কাউরিং, সিল্টিং এন্ড ইরেগুলারিটিস অফ দ্য বেড ক্যান বি ডিটারমাইন্ড। এই যে রিভার বেড, আপনাদের কি মনে হয় রিভার বেড একদম সব সময় সমতল?
সমতল কিন্তু থাকে না, যেটা একটু আগেই বললাম যে যদি রিভার মানে বা যে কোনো টাইপের ওয়াটার রিজার্ভার বা স্টোরেজ মানেই হচ্ছে ওটার মধ্যে পানি থাকবে এবং পানির ভ্যালোসিটি কখনো কম কখনো বেশি হবে। যেহেতু এখানে রিভার বেডটা আসলে কি খুব ন্যাচারাল, এখানে আমি আপনি যে কিন্তু এটা বেডটাকে অ্যাডজাস্ট করে দিতেছি না, তাই না? তো তাহলে কখনো রিভার বেড বেশি হবে, বেশি নিচে থাকবে, কখনো উপরে থাকবে, মানে ওদের মধ্যে স্লোপ থাকবে আর কি। এবং স্লোপটা কিন্তু কোনো ইউনিফর্ম স্লোপ না, নন ইউনিফর্ম স্লোপ হবে। তো এই স্লোপটা ইউনিফর্ম কেন হয়, নন ইউনিফর্ম কেন হয়, তার কারণ হচ্ছে কোনো জায়গাতে ধরেন পানির ভ্যালোসিটি অনেক বেশি বেড়ে গেল। হুম। তো ভ্যালোসিটি বেশি হলে কি হবে, মাটির দেশে যেই বেড লেভেলে যে ম্যাটেরিয়াল গুলো আছে, পানি অনেক বেশি ভ্যালোসিটিতে যাওয়ার সময় সাথে করে ম্যাটেরিয়াল গুলোকে নিজের সাথে ওয়াশ আউট করে নিয়ে যাবে আর কি। এই প্রসিডিউরটাই হচ্ছে স্কাউরিং, বুঝছেন? এই যে আমরা যে রাস্তায় বিভিন্ন টাইপের ধরেন বন্যা টন্যা যখন হয়, এরপরে রাস্তায় আমরা কি দেখি, গর্ত টর্ত দেখি না? এগুলো কেন হয় আসলে, পানির যে ফোর্স বা হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এই ফোর্সটা কিন্তু আসলে অনেক অনেক বেশি স্ট্রং, বুঝছেন? পানির যে টাইড বা ওয়েভের ফোর্সটা কিন্তু অনেক বেশি। তো এই ফোর্সটা এসে কি করে, আশেপাশে যে ম্যাটেরিয়াল গুলো আছে রাস্তার মধ্যেই হোক বা রিভার বেডেই হোক, সেই ম্যাটেরিয়াল গুলোকে ধুয়ে ওর সাথে করে নিয়ে যায়। তখন ওই জায়গাতে কি হয়, একটা গর্তের মতো হয়, বুঝছেন? তো এই প্রসিডিউরটাই হচ্ছে স্কাউরিং। আর সিল্টিংটা কি, এই টার্মগুলা যদিও আপনাদের এই কোর্সের জন্য লাগবে না, যেটা বলতেছে আপনাদের যদি অ্যাপ্লিকেশন আসে বা ইউজ আসে, আপনারা কি করবেন, জাস্ট পয়েন্টগুলা হয়তোবা না পয়েন্টগুলা লিখে দিবেন, এক্সপ্লেন করতে হবে না। কিন্তু পরবর্তীতে যে কোর্সগুলো আপনারা পাবেন তখন কিন্তু এই টার্মগুলো আপনারা জানাটা জরুরি। এই জন্যই বলতেছি আর কি। স্কাউরিং বুঝলেন। সিল্টিং হচ্ছে কি, যদি পানির ভ্যালোসিটি কোথাও অনেক বেশি কমে যায় তখন কি হয়, পানি যখন যায়, যে রিভারের পানি কি হয়, ঘোলা ঘোলা হয় না? ঘোলা ঘোলা কেন হয়, কারণ ওর মধ্যে অনেক টাইপের পার্টিকেল সাসপেন্ডেড অবস্থাতে থাকে। তখন একটা সার্টেন টাইমের জন্য ধরেন আপনি নদীর একটা ঘোলা পানি নিয়ে একটা গ্লাসের মধ্যে ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিছেন, তখন আস্তে আস্তে কি হবে, ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে নিচে জমতে থাকবে এবং উপরে হচ্ছে স্বচ্ছ পানি আলাদা হবে। তার মানে ওর মধ্যে কিছু পার্টিকেল আছে যেগুলোর মধ্যে সাসপেন্ডেড অবস্থাতে ভেসে ভেসে ছিল। তো রিভারে যখন ওয়াটার ফ্লো হয় তখনও কিন্তু এরকম টাইপের ছোট ছোট যে পার্টিকেল গুলো, সেগুলো পানির মধ্যে কি থাকে, সাসপেন্ডেড অবস্থাতে থাকে, বুঝছেন, ভেসে ভেসে থাকে। যখনই পানির ভ্যালোসিটিটা কমে যায় তখন ওই পার্টিকেল গুলো কি হয়, আস্তে আস্তে সেডিমেন্টেশন হয় আর কি, নিচে তলানি জমে। এই তলানি জমতে জমতে রিভার বেডটা একটা সময় কি হয়, উপরে উঠে যায়, বুঝছেন? তো এই সব কারণে স্কাউরিং সিল্টিং এই টাইপের প্রসেসের কারণে কিন্তু আসলে রিভার বেডের মধ্যে ইরেগুলারিটিস দেখতে পারি আমরা। তো এগুলো আসলে আমরা কিভাবে জানতে পারবো কোথায় স্কাউরিং হয়েছে বা কোথায় সিল্টিং হয়েছে? কোনো মিন সি লেভেলের রেসপেক্টে যদি ওই রিভার বেডের প্রত্যেকটা পয়েন্টের আমরা এলিভেশন বের করতে পারি বা রিডিউস লেভেল বের করতে পারি, তখনই কিন্তু আমরা আসলে বুঝি যে বেড লেভেলটা আসলে কতটুকু বা কি আছে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে টাইড মেজারমেন্ট। মিন সি লেভেল আমরা যেভাবে আসলে লোকেট করি তার মধ্যে আমাদেরকে কিন্তু একটা সার্টেন বছর জুড়ে টাইড মেজারমেন্ট করতে হয়। টাইড মানে কি, ওয়েভ আর কি, যে সমুদ্রে যে এক একটা ওয়েভ আসে, এই ওয়েভ গুলার অ্যাম্পলিটিউড কিন্তু সবসময়, অ্যাম্পলিটিউড মানে তো বুঝেন বিস্তার, কখনো অনেক বেশি বিস্তারে বা অনেক বেশি ওয়েভ নিয়ে, বড় ওয়েভ নিয়ে আসে, কখনো আবার কম ওয়েভ নিয়ে আসে। তো এই জন্য আমাদের বিভিন্ন টাইপের টাইডাল মেজারমেন্ট করতে হয়, সেটাও আমরা করি হাইড্রোগ্রাফিক সার্ভিং এর মাধ্যমে। তারপর হচ্ছে রিভার অথবা স্ট্রিম ডিসচার্জ। ডিসচার্জ বলতেই যে কোনো পানির ফ্লো হওয়ার যেই রেট, মিটার কিউব পার সেকেন্ড, এটা হচ্ছে ডিসচার্জ, বুঝছেন? ধরেন কোনো একটা পাইপলাইন, সেটার মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময় কত মিটার কিউব পানি আসলে ফ্লো হলো, এটাই হচ্ছে ওই জায়গার ডিসচার্জ। তো এই ডিসচার্জ মেজারমেন্টের জন্য আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভিং লাগে। তারপর হচ্ছে ব্রিজ, ড্যাম, এই টাইপের যে হারবার গুলা, সেগুলোকে ডিজাইন করার জন্য অথবা প্ল্যান করার জন্য আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভিং এর দরকার পড়ে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি ইউজ, আর উপরে হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা অলরেডি দেখতেই পাইতেছেন যে দাগানো আছে কিন্তু। হুম। সোফার যা যা বললাম বুঝতে পারছেন? ম্যাম ইরিগেশন জিনিসটা কি এটা বুঝি নাই। ইরিগেশন হচ্ছে সেচ, হ্যাঁ, সেচ করা হয় না? মানে নর্মালি ল্যান্ড গুলাতে কি গাছপালা লাগায়, আমরা কি পানি সাপ্লাই দেই, সেটাই হচ্ছে আমাদের কি ইরিগেশন, বুঝছেন? তো যাই হোক, দেখেন এরপরের যে স্লাইডটা, সেটা হচ্ছে প্রিলিমিনারি স্টেপস ইন হাইড্রোগ্রাফিক সার্ভিং। হাইড্রোগ্রাফিক সার্ভিং এর জন্য আমাদের কি কি স্টেপ করতে হয়, প্রথমেই দেখেন এগুলো নামগুলো পড়তে হবে। যে রিকগনাইসেন্স, রিকগনাইসেন্স মানে হচ্ছে ইনিশিয়াল যে সার্ভিং। ধরেন আমরা সার্ভিং প্রসেস শুরু করার আগে একটা প্রাইমারি সার্ভিং করে নেই যে এই জায়গাতে আসলে কি কি সার্ভিং মেথড অ্যাপ্লিকেবল।
ধরেন আপনাকে আমি ক্লায়েন্ট, আমি হচ্ছে একটা জায়গা দিয়ে বললাম এই জায়গাতে আমাকে সার্ভিং করে বলেন যে কোথায় কি আছে। এখন আপনি শুরুর দিনে যে সার্ভিং করা শুরু করতে পারবেন? পারবেন না তো, কারণ আমি তো আপনাকে জায়গাটা জাস্ট ডেসক্রিপশন দিছি, আপনি জায়গা লোকেশন জানেন না, আশেপাশে কোথায় কি আছে জানেন না। এই জন্য ইনিশিয়ালি আপনি ওই জায়গাতে যে কি করতে হবে, কোন মেথডটা আসলে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, প্লাস ওই মেথড ওয়াইজ আপনার কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, আপনার ক্লায়েন্টের ডিমান্ড কি, সে ওয়াইজ একটা ইনিশিয়াল কি লাগে, সার্ভেইং প্ল্যান লাগে। বুঝতে পারছেন? সেই প্রসেসটাই হচ্ছে রিকনাইসেন্স বা প্রিলিমিনারি সার্ভেইং। এই প্রিলিমিনারি সার্ভেইংটা কিন্তু নট লাইক যে হাইড্রোগ্রাফিক সার্ভেইং এ করা। আমরা নর্মালি যে সার্ভেইং করি, আপনারা যদি চেইন সার্ভে থেকে শুরু করতাম আমরা, তাহলে কিন্তু চেইন সার্ভের মধ্যে এটার প্রসেসটা আসতো যে রিকনাইসেন্স। কারণ যে কোনো জায়গা সার্ভেইং করার আগে, সেটা হাইড্রোগ্রাফিক সার্ভেইং হোক অথবা গ্রাউন্ড সার্ফেসের সার্ভেইং হোক, অবশ্যই আমাদের প্রিলিমিনারি ভাবেই একটা সার্ভেইং করে নিতে হবে। বুঝছেন? ধরেন একটা জায়গাতে আপনি ধরেন আপনার ট্রেভার সার্ভিং দিয়ে হয়ে যায়, বা ধরেন ট্যাকিওমেট্রিক সার্ভিং দিয়েই হয়ে যায়। এখন ওই জায়গাতে আপনি করতেছেন হচ্ছে ফটোগ্রামেট্রি। চিন্তা করেন, ধরেন আপনি কিছুই জানেন না, আপনি শুরুর দিন গেছেন, আপনি ফটোগ্রামেট্রি নিয়ে সার্ভিং করা শুরু করে দিচ্ছেন। এখন ফটোগ্রামেট্রি আর হচ্ছে ট্যাকিওমেট্রি, দুই জায়গার মধ্যে আপনার অ্যাকিউরেসি দেখতে হবে। বুঝছেন? ধরেন যে জায়গাটা আপনি সার্ভে করতেছেন সেটাতে যেই পরিমাণে অ্যাকিউরেসি লাগতো, সেটা হয়তো বা ট্যাকিওমেট্রিক সার্ভিং দিয়ে আপনি ফুলফিল করতে পারতেন, কিন্তু তারপরও আপনি এক্সট্রা ইয়ের জন্য আপনি চাইতেছেন হচ্ছে আপনি কি করবেন, ফটোগ্রামেট্রি করবেন। এখন যদি দুটার কস্টিং সেম হইতো, তাহলে আপনি দুইটা দিয়েই মানে যে কোনো একটা দিয়ে করলে হতো। কিন্তু ট্যাকিওমেট্রিক সার্ভিং আর হচ্ছে ফটোগ্রামেট্রিক সার্ভিং, দুইটার জন্য কি আপনার কস্টের ইয়েটা একই হবে? হবে না তো, আলাদা হবে। এবং আমরা যখনই সার্ভিং করি বা যে কোনো টাইপের ডিজাইন করি অথবা প্ল্যানিং করি, আমাদের কিন্তু অ্যাকিউরেসির সাথে সাথে, কোয়ালিটির সাথে সাথে, সেফটির সাথে সাথে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ইকোনমিক্যাল। বুঝছেন? কারণ ইঞ্জিনিয়ারের কাছে কোনো স্ট্রাকচার বানাইতে আসার কারণে, বা ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানাইতে আসার কারণে হচ্ছে সে ইকোনমিক্যাল একটা সলিউশন দিবে। বুঝছেন? যদি ইকোনমিক্যাল সলিউশন না হয়, ইকোনমিক্যাল বলতে আসলে বোঝায় কি, যে আমরা আসলে খরচ কম। সেফটি, খরচ কম বলতে কি মানে আমরা সেফটির সাথে আসলে কখনো কম্প্রোমাইজ করি না। বুঝছেন? সেফটিটাকে ঠিক রেখে আমরা কস্টটাকে অপটিমাইজ করি। এটাই হচ্ছে আমাদের কি ইকোনমিক্যাল। বুঝছেন? তো ইকোনমিক্যাল সলিউশন চাই দেখেই মানুষ কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে আসে। যদি ইকোনমিক্যাল সলিউশন না চাইতো, নর্মালি বেসিক যেই ইয়েগুলা, কারণ আবার একটা জিনিস খেয়াল করবেন যে এই যে আমাদের দেশে যে এত টাইপের কনস্ট্রাকশন যেই ফার্ম গুলো আছে বা বিভিন্ন কনসালটেন্সি ফার্ম গুলো আছে, সবার কাছে কি সবাই যায় না। কারণ এক একজনের বাজেট এক এক রকম, এক একজনের ডিমান্ড এক এক রকম। বুঝতে পারছেন? যেই ইয়ের কাছে আপনি যান, কখনোই কিন্তু সেফটির সাথে কেউ কম্প্রোমাইজ করে না। বুঝছেন? তো যাই হোক, এই রিকনাইসেন্স এর মাধ্যমে আমরা কি করি, প্রিলিমিনারি একটা সার্ভেইং করে আমরা হচ্ছে কিভাবে আসলে কস্ট অপটিমাইজেশনের মাধ্যমে আমরা সেফটি এনশিওর করে সার্ভেইংটা করতে পারি সেটা চুজ করি। তো এই হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর প্রথম প্রসিডিউর হচ্ছে এটা, রিকনাইসেন্স। তারপরে যেই পয়েন্টটা, সেটা হচ্ছে লোকেটিং হরাইজন্টাল কন্ট্রোল। এটা মানে বোঝায় কি, হরাইজন্টাল কন্ট্রোল, ভার্টিক্যাল কন্ট্রোল মানে কি, ধরেন আপনাকে আমি একটা এই শিপের মধ্যে করে পানির মধ্যে ছেড়ে দিলাম। এখন ওইখানে কোনো রেফারেন্স পয়েন্ট আছে, লাইন আছে, কিছু আছে? এই যে সেন্ট মার্টিন তো আপনারা অনেকেই গেছেন, অথবা কক্সবাজার অনেকেই গেছেন, তো শিপে বা বোটে পানির মধ্যে যখন, মাঝ সমুদ্রে বা মাঝ নদীতে যখন আমরা থাকি, তখন কি কিছু বোঝা যায় যে কোনো রেফারেন্স পয়েন্ট বা কিছু আছে? নাই। এই জন্য আমাদের কি করতে হয়, ধরো ওইখানেও তো আমাদের কোনো না কোনো অবশ্যই রেফারেন্স, একটা পয়েন্ট বা একটা লাইন লাগবে। তো এটার জন্য আমরা কি করি, প্রথমেই একটা সার্টেন ডিস্টেন্স ধরে, ধরেন হরাইজন্টাল একটা ডিস্টেন্স আমরা কোনো একটা পয়েন্টকে লোকেট করলাম। তারপরে সেই পয়েন্টটাকে লোকেট করার পরে আমরা সেই পয়েন্টে ধরেন রিডিউস লেভেল বের করব। রিডিউস লেভেল মানে কি, মিন সি লেভেল থেকে ওই পয়েন্টটা কতটুকু ডিস্টেন্স আছে সেটা বের করব। তো ওইভাবে চুজ করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে লোকেট হরাইজন্টাল কন্ট্রোল, এট দ্য সেম টাইম লোকেট ভার্টিক্যাল কন্ট্রোল। বুঝছেন? ধরেন আপনি ওইখানে, ধরেন আপনার ইচ্ছা হয়েছে আপনি রিভার বেডের মধ্যে একটা পেন্টাগন সেট করে ওখানে সার্ভিং করবেন। তাহলে পেন্টাগনের জন্য আপনার তো স্টার্টিং একটা পয়েন্ট লাগবে। সেই পয়েন্টটা কি হবে? অবশ্যই আপনি যেই জায়গাতে আছেন, আপনিও তো নদীর মধ্যে মানে একদম ফ্রি ফ্লোট করতেছেন না। মানে ফ্রি ফ্লোট বলতে আমি বুঝাইতেছি, কোনো টাইপের ওয়াটার ভেহিকেল ছাড়া তো আর আপনি ভাসতেছেন না। তো সেই ভেহিকেল থেকে আপনার তো একটা পয়েন্ট চুজ করতে হবে, এবং এই পয়েন্টটা তো আর পানির মধ্যে হবে না, সেটা কোথায় হবে, রিভার বেডে। তাহলে বেড লেভেলের কোনো একটা পয়েন্ট আপনি সিলেক্ট করেন, এবং আপনি ইয়ে করলেন যে আপনি যেই পজিশন আছেন সেখান থেকে রিভার বেডের মধ্যে ওই পয়েন্টটা কতটুকু
হরাইজন্টাল ডিস্টেন্সে আছে এবং এট দ্য সেম টাইম সেই পয়েন্টটার রিডিউস লেভেলটা কত, যেহেতু বেড লেভেলে আছে তাহলে অবশ্যই মিন সি লেভেল থেকে ওর একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিস্টেন্স থাকবে, সেটা হচ্ছে আমাদের কি রিডিউস লেভেল। তো এগুলাই হচ্ছে বেসিক্যালি আমাদের সার্ভিং এর একদম প্রিলিমিনারি স্টেপ। তাহলে প্রথম স্টেপ রিকগনাইসেন্স বুঝতে পারছেন যে একদম কোন একটা জায়গাতে যে কোন মেথডটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেই মেথডটা আপনারা চুজ করলেন। তারপরে যেটা সেটা হচ্ছে হরাইজন্টাল কন্ট্রোল, ভার্টিক্যাল কন্ট্রোল। হরাইজন্টাল কন্ট্রোল, ভার্টিক্যাল কন্ট্রোল কি বুঝতে পারছেন? আচ্ছা, মনে হয় বুঝতে পারছেন। তো যাই হোক, দেখেন এখানে অনেকগুলা পয়েন্টই বলছে, যেটা আমি বলতেছি কি যে মেথড গুলা বলছে মেথড গুলা কিন্তু আপনারা বুঝবেন না, বুঝছেন? আমরা যখনই কোনো একটা পয়েন্ট ইয়ে করি, যে আপনারা যখন ট্রাভার্স সার্ভে করছেন তখন এই যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা লাইনের কি করছেন, লেন্থ বের করছেন, অ্যাঙ্গেল বের করছেন। এখানেও কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম হোক অথবা হচ্ছে এই লেন্থ অ্যাঙ্গেল বের করার মাধ্যমে হোক এই ইয়েগুলা হরাইজন্টাল ডিস্টেন্স বা ভার্টিক্যাল ডিস্টেন্স গুলো বের করে আর কি। তো এখানে জাস্ট আমি যেভাবে বললাম আপনার ওইভাবে শর্ট নোট মনে রাখলেই আমার মনে হয় হবে। কারণ এখন আর কি আপনাদের শুধু এখন বলে এখন না, মানে আপনাদের এই স্টেজে আর কি এই টার্মগুলো বোঝাটা ডিফিকাল্ট একটু। আপনারা যখন পড়বেন তখন আস্তে আস্তে জানতে পারবেন। আর এখানে আমরা খুবই বেসিক আইডিয়া আর কি দেওয়া হইতেছে। আপনাদের কোর্স আউটলাইনটাও যদি খেয়াল করেন একদমই বেসিক আইডিয়া জন্যই আর কি এই টপিক গুলো রাখা হয়েছে, যেন মোটামুটি একটা ইয়ে পান। তো যাই হোক, এরপরে যেটা সেটা হচ্ছে সাউন্ডিং ইন হাইড্রোগ্রাফিক সার্ভিং। এটাও আপনারা দেখতেছেন স্লাইডের মধ্যে দাগানো। সাউন্ডিং হচ্ছে এমন একটা মেজারমেন্ট বা এমন একটা মেথড, যে মেথডের মাধ্যমে বেসিক্যালি আমরা কি করি, ওয়াটার সারফেস থেকে রিভার বেডের ডিস্টেন্সটা, ভার্টিক্যাল ডিস্টেন্সটা বের করি, মানে ওয়াটার ডেপথটা বের করি, বুঝছেন? নদী হোক সমুদ্র হোক আমাদের জানতে হয় যে এই যে বললাম যে অ্যাভেলেবেল ডেপথ, এটা কিন্তু হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর একটা খুব কমন আর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কারণ পানি আসলে কোন একটা জায়গাতে কতটুকু হাইয়েস্ট লেভেল পর্যন্ত উঠে সেটা আমাদের জানতেই হয়। যেমন আমরা যে বিল্ডিং গুলো ডিজাইন করি তখন আমাদের কিন্তু একটা ইয়ে আছে না, বিল্ডিং এর একদম ধরেন ফাউন্ডেশন পর্যন্ত, ফাউন্ডেশন শুরু হয়ে আমরা গ্রাউন্ড সারফেসে চলে আসলাম, তখন আমাদের 2 ফিট বা 2.5 ফিটের কি লাগে বলেন তো? একটা প্লিন্থ লেভেল দিতে হয় না? তো এই প্লিন্থ লেভেলটা কিন্তু আমাদের বাংলাদেশেরই সব জায়গায় সমান না, বুঝছেন? কেন সমান না? তার কারণ সব জায়গা কিন্তু আসলে একইভাবে বন্যা হয় না। একইভাবে বলতে বন্যার সময় পানি আসলে সব জায়গায় একই লেভেল পর্যন্ত উঠে না। কোথাও কোথাও ধরেন পানি হাইয়েস্ট ফ্লাডিং যেটা যদি হয় তাহলে হয়তো বা 1-1.5 ফিট উঠে, তখন আমরা 2-2.5 ফিটের প্লিন্থ লেভেল দিলেই হয়। কিন্তু কোনো কোনো জায়গা ধরেন 3 ফিটের মতো যদি পানি উঠে যায় তখন কিন্তু আসলে আমাদের প্লিন্থ লেভেল ওইভাবে অ্যাডজাস্ট করে দিতে হয়। তো এই যে আমাদের যেই হাইয়েস্ট ফ্লাড লেভেল, এই ফ্লাড লেভেলটা কিন্তু আসলে কি করতে হয়, আমাদের মেজার করতে হয় হাইড্রোগ্রাফিক সার্ভিং এর মাধ্যমে। এই জন্য অবশ্যই আমাদের কি মানে কোন একটা জায়গার যে ওয়াটার, এই যে পানিগুলা যে আসলে উঠে আসতেছে, যে এই যে আমরা যে বলতেছি ওয়াটারের মধ্যে কতটুকু অ্যাভেলেবেল ডেপথ বা হাইস্ট কতটুকু পর্যন্ত পানি আসবে, সেটাই কিন্তু আসলে আমাদের কি ফ্লাড লেভেল, বুঝছেন? তো যাই হোক, পানির মধ্যে অ্যাভেলেবেল যে ডেপথ সেটা মেজার করার যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের সাউন্ডিং। সাউন্ডিং হচ্ছে কোন একটা ওয়াটার বডির জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেজারমেন্ট টু ইমপ্রুভ ইটস নেভিগেবল প্রপার্টিজ, টু নো অ্যাবাউট সিল্টিং, স্কাউরিং এটসেট্রা। সিল্টিং স্কাউরিং তো জানেন অলরেডি, এটার বলার দরকার নেই। তো সাউন্ডিং এর জন্য আমাদের কি কি লাগে দেখেন, প্রিপারেশন অফ অ্যাকিউরেট চার্ট ফর নেভিগেশন, নেভিগেশনের জন্য আমাদের অ্যাকিউরেট চার্ট প্রিপেয়ার করা লাগে। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য কোয়ান্টিটিজ অফ ম্যাটেরিয়াল টু বি ড্রেজড। এখানে বলতে যেটা বোঝায়, ড্রেজিং তো আপনারা অনেকেই দেখছেন নাকি? তো যাই হোক, ড্রেজিং যদি না দেখে থাকেন আপনারা নেটে সার্চ দিলেও পাবেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কি করি, বিভিন্ন ম্যাটেরিয়াল তুলে অন্য জায়গাতে ট্রান্সফার করে দিই। এখানে অনেক সময় যেটা করা হয়, আমরা যখন বিভিন্ন টাইপের কনস্ট্রাকশন প্রসেস বা ডিজাইন করি তখন আমাদের যেই জায়গাতে ম্যাটেরিয়াল আসলে বেশি ওই জায়গা থেকে ম্যাটেরিয়াল তুলে, যেখানে ম্যাটেরিয়াল কম সেখানে ভরাট করি। যেমন লেভেলিং যখন আপনাদেরকে পড়াছিলাম তখন বলছিলাম যে কাঠ ফিল, এটা হচ্ছে এক্সক্যাভেশন। কোথাও আমাদের কাট করতে হয়, মানে এক্সট্রা মাটি থাকলে সেটা সরাই ফেলতে হয়। আবার আমরা যখন ফিল করি তখন ওই জায়গার মাটি এনে ভরাট করতে পারি। তাহলে আমাদের যেটা হয় যে যেই জায়গাতে ফিল করতে হতেছে ওই জায়গার জন্য যে ম্যাটেরিয়ালটা লাগতেছে সেটার কস্টটা কিন্তু আমরা কি করতে পারতেছি, কমায় ফেলতে পারতেছি আর কি, যেটা অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল দিয়ে আমরা আসলে ফিল করতেছি। তো এই জন্য এই যে প্রসেসটা, এটা যদি হাইড্রোগ্রাফিক যেই ফেনোমেনা গুলো ইনভলভ থাকে তখন এটাকে বলা হচ্ছে ড্রেজিং।
তো এইটার জন্য আমাদের কি করতে হয়, ধরেন স্কাউরিং আর সিল্টিং, এই দুটো প্রসেসের মধ্যে ম্যাটেরিয়াল কোথায় বেশি থাকবে বলেন তো, স্কাউরিং এ না সিল্টিং এ? এক্সট্রা ম্যাটেরিয়াল থাকবে কোথায়, স্কাউরিং প্রসেসে না সিল্টিং প্রসেসে? ম্যাম সিল্ডিং এ না? সিল্টিং এ বেশি থাকবে, কারণ ম্যাটেরিয়াল জমে জমে রিভার বেড উপরে উঠে গেছে। আর স্কাউরিং এ যেটা হবে যে পানি ওয়াশ আউট করে ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে যাবে, কোথাও একটা গর্ত হয়ে গেল, তখন ওই জায়গাটাকে আপনার কি করতে হবে, গর্তটাকে ভরাট করতে হবে। তো ভরাট করার জন্য আপনি কি করবেন, যে জায়গাতে সিল্টিং হয়েছে ওই জায়গাতে যেহেতু এক্সট্রা ম্যাটেরিয়াল আছে, ড্রেজিং এর মাধ্যমে আপনি ওই ম্যাটেরিয়ালটাকে নিয়ে আসবেন, বুঝছেন? তা এখন এই যে ম্যাটেরিয়াল তো আনলেন, কতটুকু আনছেন সেটা তো আপনার জানতে হবে, আপনি তো ওইখানে সব ম্যাটেরিয়াল তুলে আনবেন না, পরে দেখা যাবে সিল্টিং এর জায়গাতে আবার স্কাউরিং হয়ে গেছে, বুঝছেন? তো এই যে ম্যাটেরিয়ালের যে কোয়ান্টিটি ডিটারমিনেশন, এটা কিন্তু আমরা আসলে হাইড্রোগ্রাফিক সার্ভিং এর মাধ্যমে পাই, বুঝছেন? এই যে যেমন আপনারা নর্মাল গ্রাউন্ড সারফেসে আমরা যখন রিডিউস লেভেল বের করতেছি তখন তো গ্রাউন্ড সারফেসে, কিন্তু রিভার বেডের মধ্যে ধরেন আপনি হচ্ছে রিভার বেডটা ধরেন এরকম উঁচু নিচু, হুম, এখন আপনি কি করলেন, এটাকে এই লেভেলে স্লোপ দিবেন, তখন আপনার কি করতে হবে, এইখানের যে ম্যাটেরিয়াল এটাকে কাট করতে হবে না ফিল করতে হবে? কাট করতে হবে। আর এই জায়গাকে কি করতে হবে, ফিল করতে হবে। আবার এখানে কাট, এখানে হচ্ছে ফিল। তো এই যে ম্যাটেরিয়াল গুলা, কাট মানে হচ্ছে এই জায়গায় যে এক্সট্রা ম্যাটেরিয়াল আছে সেটাকে তুলে ফেলবেন আর কি। আর ফিল মানে হচ্ছে কি, এই জায়গায় যে মানে খালি জায়গাটা আছে সেটাকে আমরা অন্য ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করবো। হুম। তো এটার জন্য আমরা যে জানবো, এই যে প্রোফাইলটা যে আমি আঁকলাম উঁচু নিচু, এটা আপনারা জানবেন কিভাবে বলেন তো? অবশ্যই আমরা কি করতে হবে, রিভার বেডের প্রত্যেকটা পয়েন্টের রিডিউস লেভেল জানা থাকবে, এই সাউন্ডিং প্রসেসের মাধ্যমে, বুঝছেন? তারপর হচ্ছে লোকেশন অফ দ্য এরিয়াস ফ্রম দ্য ম্যাটেরিয়াল ওয়্যার টু বি ড্রেসড এন্ড ওয়্যার টু বি ডাম্পড। ডাম্পড মানে তো বুঝেনি, কোনো একটা জায়গা থেকে ম্যাটেরিয়াল তুলে অন্য জায়গাতে হচ্ছে ডাম্প করা। তো 2 আর 3 নাম্বার পয়েন্ট মোর অর লেস সেম। তারপরে যেটা অবটেনিং ইনফরমেশন ফ্রম দ্য ডিজাইন অফ ব্রেক ওয়াটার, একটু আগেই বলছি, ওয়ার্প সি ওয়ালস, এগুলো সবই হচ্ছে আসলে কি রিভার প্রোটেকশন, কোস্ট লাইন প্রোটেকশন স্ট্রাকচারস, বুঝছেন? তার মানে আপনি যখন কোস্ট লাইন যেটা আছে বা শোর লাইন যেগুলো আছে বা সি বেড যেগুলো আছে সেগুলাকে প্রোটেক্ট করার জন্য যেই টাইপের কনস্ট্রাকশন আপনি বানাইতেছেন, সেগুলোকে ডিজাইন করার জন্য অবশ্যই আপনার কিছু ইনফরমেশন লাগবে। কি কি ইনফরমেশন লাগবে যেটা বললাম সেটা আপনারা এখন বুঝবেন না, জানার কথাও না, বললেও বুঝবেন না, এই জন্য এই জিনিসটা আপাতত এতটুকুই জানেন, বুঝছেন? তাহলে সাউন্ডিং এর ইম্পর্টেন্সটা কি? তো সাউন্ডিং এর ডেফিনেশনটা পড়বেন, সাউন্ডিং এর জন্য কি কি দরকার সেগুলো একটু জানবেন শর্ট নোট হিসেবে, যেভাবে আছে এখানে ওইভাবেই। এইখানে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে করেন, আমি আপাতত আগাই। তো দেখেন, ইকুইপমেন্ট ফর সাউন্ডিং, শোর সিগন্যালস এন্ড বোস। তো এটা আপনার নাম জানলে হবে। শোর সিগন্যাল মানে কি, যে আমরা যখন সাউন্ডিং করতেছি তখন অবশ্যই আমাদের কি লাগবে, গ্রাউন্ড সারফেসে তো আমরা কোনো একটা জায়গাতে দাঁড়ায় ডিরেক্টলি হচ্ছে কি করতে পারি, লেভেলিং অথবা ট্যাকিওমেট্রিক সার্ভিং এর মাধ্যমে কোন একটা পয়েন্টের এলিভেশন বের করতে পারি, তাই না? কিন্তু রিভার বা সির ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা সম্ভব হয় না। এই জন্য আমরা এরকম টাইপের যে ফ্লোটিং ডিভাইস গুলো আছে সেই ডিভাইসের মাধ্যমে আমরা আসলে আম, এই সাউন্ডিংটা করি আর কি, বুঝছেন? তারপর একদম শুরুতে যে আমাদের সাউন্ড হাইড্রোগ্রাফিক সার্ভিং এর স্টেপ গুলো ছিল, রিকনাইসেন্স বা লোকেটিং হরাইজন্টাল কন্ট্রোল, লোকেটিং ভার্টিক্যাল কন্ট্রোল। তো এই যে হরাইজন্টাল কন্ট্রোল, সেটার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে আগে কোন একটা ফ্লোটিং ডিভাইসের মধ্যে স্টেবল ভাবে নিজের থাকতে হবে, প্লাস যে ইনস্ট্রুমেন্ট সেটাকে স্টেবল ভাবে রাখতে হবে। তো এটার জন্য আমাদের হচ্ছে কি এই সাউন্ডিং ইনস্ট্রুমেন্টটা ইউজ হয় আর কি, সোর্স সিগন্যাল এন্ড বোস। বোস মানে হচ্ছে এটা ডিভাইসটাই নাম আর কি, এরকম আর কি। এখান থেকে আমরা বিভিন্ন টাইপের সিগন্যাল পাঠায় পাঠায় পরবর্তীতে দেখা যায় বিভিন্ন পয়েন্ট লোকেট করি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট সাউন্ডিং ইকুইপমেন্ট, এখানে আমি একটু এটা বলি যে সাউন্ডিং বোট, সাউন্ডিং পোল অর রড, আর একটা হচ্ছে লিড লাইন। তো এখানে আপনারা অলরেডি দেখতেছেন এখানে একটা শিপ ভাসতেছে পানির মধ্যে। তো এখানে আমরা কি করি দেখেন, এতটুকু পর্যন্ত তো আসলে পানি আছে, মানে শিপ যতটুকু আছে ততটুকু পর্যন্ত ওয়াটার লেভেল, আর নিচে হচ্ছে কি বেড লেভেল আর কি। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কি দেখেন, এই যে এখানকার প্রত্যেকটা পয়েন্টের আমাদের কি লাগবে বলেন তো, এলিভেশন জানা লাগবে। আমরা যদি অ্যাভেলেবেল ডেপথটা জানতে চাই তাহলে প্রত্যেকটা পয়েন্টের আমাদের এলিভেশন জানা লাগবে। তো এলিভেশন জানার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ওয়েভ জেনারেট করতে পারি। ওই যে কুয়ার গভীরতা আমরা বের করছি না, ধরেন একটা পার্টিকুলার ওয়েভলেন্থ যেটাকে আমি পাস করতেছি সেটা আমি ওয়েভলেন্থ জানি, ফ্রিকোয়েন্সি জানি,
ভেলোসিটি জানি, সেই ওয়েভটা কত সময় পর্যন্ত আবার ব্যাক করতেছে, অনেকটা ইডিএম এর মতো। একটা পয়েন্ট থেকে আমি হচ্ছে ওয়েভ জেনারেট করে সেই পয়েন্টে আবার রিফ্লেক্ট ব্যাক করতে তার কতটুকু সময় লাগতেছে, তাহলে ওই অতটুকু সময়ের মধ্যে সে আসলে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে, এটাই হচ্ছে আমাদের কি ডেপথ, বুঝছেন? এটা হচ্ছে একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আর এমনিতে যদি আমরা এই ধরনের ফ্লোটিং ডিভাইসের মাধ্যমে ইয়ে করতে পারি, ওটাও অনেক সময় হয় আর কি। তো এখানে যেটা করা হয়, সাউন্ডিং বোর্ড তো বুঝতেই পারতেছেন, এই ফ্লোটিং ডিভাইসটা যেটার মধ্যে অবজারভার যে সে থাকবে এবং তার সাথে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো লাগবে, সাউন্ডিং পোল অর রড, আর হচ্ছে লিড লাইন। অনেক সময় দেখা যায় কি রিভার বেডে সব জায়গায় কিন্তু আসলে আমাদের এলিভেশন সেম হয় না, বুঝছেন? তো ধরেন সাউন্ডিং পোল অথবা রড, ওদের তো একটা লেন্থের লিমিটেশন আছে, তাই না? তো ধরেন এরকম জায়গা যেখানে হচ্ছে আমরা ডিরেক্টলি সাউন্ডিং পোল একদম রেখেই হচ্ছে কি করতে পারতেছি, আহ রিভার বেডের লেন্থটা মানে পানির ওই পার্টিকুলার জায়গার জন্য ওয়াটার ডেপথ বের করে ফেলতে পারতেছি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের কি সাউন্ডিং পোল ও রড। আর কিছু কিছু জায়গায় দেখা যায় অনেক বেশি ওয়াটার ডেপথ, তখন আর এই পোলের যে লেন্থটা সেটা দিয়ে আর কি পুরা পানির ডেপথটা কভার হয় না। তখন আমরা কি করি, একটা রশি ঝুলায় দেই, এবং এই রশি একটা জায়গাতে থাকে হচ্ছে লিড অর সিঙ্কার, মানে ভারী কিছু থাকতে হবে অবশ্যই, তো ওটাকে রেখে দিই। তারপর হচ্ছে এটা লিড লাইন কেন, কারণ এই লাইনটা আমাদেরকে লিড করতেছে যে এই পার্টিকুলার জায়গার মধ্যে পানিটা আসলে কতটুকু ডেপথ পর্যন্ত আছে। তারপর এখানে বিভিন্ন মার্কার থাকে, পরবর্তীতে আমরা কি করি, ওই মার্কার দিয়ে নোট করেই হচ্ছে ওই জায়গাটার ওয়াটার ডেপথটা বের করে ফেলি, বুঝতে পারছেন? সাউন্ডিং পোল ও রড আর লিড লাইন দুইটার ইউজ, যেই Yes, ma'am. জায়গাতে ওয়াটার ডেপথ কম সেখানে আমরা সাউন্ডিং পোল অথবা রড দিয়েও। আরেকবার বলবেন? লিড লাইন, লিড জি ম্যাম। লাইনটা হচ্ছে যে জায়গাতে ধরেন ওয়াটার ডেপথ কম হোক বা বেশি হোক, সব জায়গাতেই কিন্তু আসলে লিড লাইন আমরা অ্যাপ্লাই করতে পারি। লিড লাইন কিছুই না, জাস্ট একটা রশি, রশির একটা প্রান্তে হচ্ছে কি থাকে, একটা ভারী আমরা মাছ ঝুলাই দিই আর কি, বুঝছেন? একটা ভারী কিছু অবজেক্ট ঝুলাই দেই, ভারী একটা অবজেক্ট রেখে দিই, সেই অবজেক্টটার পানির মধ্যে দিলে ও কি হয়, ওই জায়গাতে স্টেবল থাকে। তারপরে আমরা হচ্ছে কি ওই জায়গায় মার্কার থাকে বিভিন্ন, আমরা দেখি মার্কার দিয়ে পয়েন্ট আউট করি যে কতটুকু আসলে পানি আছে, বুঝছেন? তো ওয়াটার ডেপথ কম হোক বা বেশি হোক সবসময় লিড লাইন ইউজ করা যায়, কিন্তু যখনই হচ্ছে ডেপথের মধ্যে ধরেন কম ডেপথের পানি যদি কোনো একটা জায়গাতে থাকে, তখন ওই জায়গাতে আমরা সাউন্ডিং পোল অথবা রড ইউজ করি। কারণ এই যে রড গুলা, এগুলা কিন্তু চাইলে 100-150 ফিট পর্যন্ত, মানে অনেক ইনফিনিটি লেন্থ পর্যন্ত আসলে ইউজ করা যায় না, কারণ এখানে ব্যাপার স্যাপার থাকে। রড যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো অনেক বেশি যদি বড় হয়, তখন ওরা দেখা যায় আবার বেঁকে যাবে, বাকলিং হবে, ইয়ে হবে, তখন মেজারমেন্টে ভুল হয়, বুঝছেন? তো এই ক্ষেত্রে আমাদেরকে লিড লাইনটা আর কি ভালো একটা রেজাল্ট দেয়। তো এটা হচ্ছে আমাদের বেসিক সাউন্ডিং ইকুইপমেন্ট, বুঝছেন লিড লাইন এখন? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম যে আমরা আসলে কি করি, ইনডিরেক্ট ওয়ে অফ ডিটারমাইনিং ডেপথ অফ ওয়াটার। ইনডিরেক্ট মানে কি, এখানে যেমন আমরা হয় পোল অথবা রড দিয়ে ডিরেক্টলি ডেপথ মেজার করে ফেলতে পারতেছি, অথবা লিড লাইন দিয়ে ডিরেক্টলি ওয়াটার লেভেল মেজার করে ফেলতে পারতেছি, কিন্তু এই ফ্যাথোমিটারে জিনিসটা তা না। এটা বেসিক্যালি দেখেন, প্রথম লাইনটা খেয়াল করেন, ইকো সাউন্ডিং ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা কি করি, আমরা যেই জায়গাটাতে ফ্লোটিং ডিভাইসের মধ্যে আসি সেখান থেকে একটা ওয়েভ জেনারেট করি, সেই ওয়েভটা কি হয়, সি বেডে যে বা বেড লেভেলে যে হচ্ছে রিফ্লেক্ট করে যে ওয়েভটা আমি জেনারেট করছি, সেটা আবার হচ্ছে ব্যাক করে ইনস্ট্রুমেন্টে চলে আসে। এখানে অবশ্যই একটা কি থাকবে, রিফ্লেক্টর থাকে আর কি, অ্যাবজর্ব করে যে। তো তাহলে এখানে এই যে ওয়েভটা আমি পাঠাইলাম, সেটার আমি কি জানি, সবকিছু জানি, ভ্যালোসিটি বলেন, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ সবই আমি জানি, টাইমটা আমি স্টপ ওয়াচ দিয়ে নোট করে ফেলতে পারি। তাহলে এস ইকুয়ালস ভিটি, এই ফর্মুলা ইউজ করলেই কিন্তু আমরা আসলে অ্যাকচুয়াল ডেপথ অফ ওয়াটারটা পেয়ে যাই, বুঝতে পারছেন? দেখেন এখানে যেটা বলছে, ফ্যাথোমিটার গিভস ট্রুলি ভার্টিক্যাল এন্ড অ্যাকিউরেট ডেপথ। কেন? এই যে দেখেন, আহ ধরেন আমি যে লিড লাইনের কথা বললাম, তো আমি যখন যেই মোমেন্টে আসলে ওয়াটার ডেপথ মেজার করব, ওই মোমেন্টে কি এরকম হবে যে পানি স্থির হয়ে বসে আছে আমার জন্য? তা তো হবে না। তো এই যে আমি যে একটু আগে লিড লাইনের কথা, সরি, সাউন্ডিং রডের কথা যেটা বললাম, যে ওয়াটারের যে ভ্যালোসিটির কারণে ও লেন্থ অনেক বেশি হলে বেঁকে যেতে পারে, তো এই সমস্যাটা কিন্তু লিড লাইনেও হতে পারে, তাই না? তো এই টাইপের সব প্রবলেমই আসলে আমরা অ্যাভয়েড করতে পারি কিভাবে, যদি ফ্যাথোমিটার ইউজ করি।
বুঝছেন? তো এটা আর কি পুরাপুরি আর কি এটা ইনস্ট্রুমেন্ট বেসড। তারপরে হচ্ছে এখানে অ্যাঙ্গেল মেজারিং কিছু ইনস্ট্রুমেন্ট আছে Ma'am. নরমালি। হ্যাঁ বলো- ম্যাম বলেন। এটার ডেসক্রিপশন যেটা চাচ্ছেন সেটা কি এক লাইনে যদি আমি শেষ করে দিই ডেসক্রিপশনটা তাইলে কি হয়ে যাবে, মানে ডেফিনিশনটা দিলেই হয়ে যাবে নাকি পুরো প্যারাটাই দেওয়া লাগবে ম্যাম পরীক্ষার না, হলে? পুরা প্যারার মধ্যে আপনি হচ্ছে জাস্ট কি ইনস্ট্রুমেন্টটা কি করে, কি কাজে ইউজ হয়, ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বললেই হবে। বুঝছেন? পুরা প্যারা যে বলতে হবে তা না, আপনি ইনফরমেশন নিজের মতো মডিফাই করে ছোট করে বললেই হবে যদি শর্ট নোটে আসে। বুঝছেন? ওকে ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। খালি জাস্ট ইনফরমেশন গুলো এখানে নিবেন, যে কি কি আসলে লাগতেছে, কি কি করে ওইগুলো আর কি। বুঝছেন? জাস্ট আইডিয়া। তারপর হচ্ছে অ্যাঙ্গেল মেজারিং যে ইনস্ট্রুমেন্ট, সেটা যে নর্মালি আমরা আসলে কি করি, কম্পাসের মাধ্যমে নর্থ সাউথ ডিরেকশন ইয়ে করি, আর এইখানে হচ্ছে আমরা সেক্সটেন্ট ইউজ করি। হুম, এখানেও কম্পাস ইউজ করি কিন্তু বেসিক্যালি হচ্ছে সেক্সটেন্ট। এটা মনে হয় আমি থিওডলের সার্ভিং অলরেডি একবার দেখাইছিলাম নাকি, এখানেই আছে, সরি এখানেই আছে, দেখেন। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের যখন ম্যারিন যেই অ্যাক্টিভিটি গুলা থাকে বা টার্ম গুলা থাকে সেখানে হচ্ছে সেক্সটেন্ট ইউজ করা হয় ইনস্টেড অফ কম্পাস। বুঝছেন? কম্পাসের জায়গা হচ্ছে সেক্সটেন্ট ইউজ করে আমরা অ্যাঙ্গেল নর্থ সাউথ ডিরেকশন ইয়ে করতে পারি। তারপর এখানে কিছু মেথড আছে, মেথড অফ লোকেটিং সাউন্ডিং ইন হাইড্রোগ্রাফিক সার্ভেইং, এগুলো পড়লেও পড়তে পারেন। জাস্ট নামগুলো আর কিছুই না। বুঝছেন? কিছু আছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট বেসড, কিছু আছে হচ্ছে অবজারভেশন পয়েন্ট ওয়াইজ আর কি। তো এগুলা শর্ট নোট নাম, আর এগুলা লাগবে না। বুঝছেন? আপনারা কি নোট করতেছেন যে কোনটা লাগবে কোনটা লাগবে না? জি দেখেন, ম্যাম। এই যে এখানে হচ্ছে জাস্ট নামগুলা পড়লেই হবে। তারপরে এগুলা ডেসক্রিপশন আছে, সরি ডেসক্রিপশন গুলা লাগবে না, দাগানো না যেগুলো সেগুলো লাগবে না। এই স্লাইডটা লাগবে, মডার্ন ইনস্ট্রুমেন্ট। মডার্ন ইনস্ট্রুমেন্ট আমি একটু 5 মিনিট পরে বলি, আজান দিতেছে তো। ওকে ম্যাম। আচ্ছা দেখেন, মডার্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে এই স্লাইডটা কিন্তু আপনাদের পড়তে হবে, যে এয়ারবোর্ন লিডার ব্যাথিমেট্রি বা সংক্ষেপে হচ্ছে এএলবি। তো এএলবিটা আসলে কি দেখেন, এলবি ইজ ইউজ টু মেজার ওয়াটার ডেপথ বাই এয়ারক্রাফট equipped with laser ranging system instead of survey vessel with system that produce acoustic waves। এখানে কি করা হয় দেখেন, আমরা এতক্ষণ যা যা সাউন্ডিং ইনস্ট্রুমেন্ট বা যা কিছুই দেখলাম কি যে ওয়াটারের মধ্যে ভেসে আছে যে ফ্লোটিং ডিভাইস গুলো, সেগুলোর মাধ্যমে আমরা ধরেন বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে ওয়াটার ডেপথ বের করতেছি বা আদার যে সার্ভিং গুলো আছে সেগুলো করতেছি। আর এয়ারবোর্ন লিডার ব্যাথিমেট্রি যেটা, সেটার মধ্যে হচ্ছে কি আমরা একটা এয়ারক্রাফটের মধ্যে অবজারভার থাকে, সেখান থেকে হচ্ছে আমরা ওয়েভ জেনারেট করি। ওয়েভ বলতে একটা লাইট পাস করি, দুইটা ডিফারেন্ট কালারের লাইট পাস করে পরবর্তীতে ওই এস ইকুয়ালস ভিটি এই ফর্মুলা ইউজ করে আমরা আসলে অ্যাকচুয়াল যে ওয়াটার লেভেল, সেই ওয়াটার লেভেল বা ওয়াটার ডেপথ সেটা বের করি। তো এখানে আপনাদেরকে এলবি কি এটা শর্ট নোটটা জানা লাগবে প্রথমেই। যেমন হচ্ছে কি যে ইট ইজ ইউজ টু মেজার ওয়াটার ডেপথ বাই এয়ারক্রাফট equipped with laser ranging system instead of survey vessel with systems that produce
পানির উপরে ফ্লোটিং অবস্থাতে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটির মধ্যে থেকে পানির যেটা আইডাল ফোর্স, এই ফোর্সের ধরেন এই যে আমরা যে রিফ্লেক্টরের কথা বলতেছি, ও যখন রিফ্লেক্ট করে ব্যাক করবে তখন তো আমাদের যেই জায়গা থেকে আমি আসলে ওয়েভটাকে পাঠাইছি ওই জায়গাতেই রিফ্লেক্ট ব্যাক করে আসতে হবে, তাই না? তো এটা যদি ঠিকঠাক মতো জায়গা মতো রিফ্লেক্ট ব্যাক না করে তখন কিন্তু আসলে আমাদের মেজারমেন্টে ভুল হবে। তো এই জন্য আরেকটু মডার্ন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এএলবি। তো এএলবি তে আমরা যেটা করি, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? ম্যাম আমাদের পরীক্ষা কি কালকে? না, ম্যাম এই যে 8 তারিখ 12:45 দিচ্ছেন যে, ও 8 তারিখ কি কালকে? 9। ম্যাম কালকে তো বৃহস্পতিবার না? বৃহস্পতি, বৃহস্পতিবার 12:45 বৃহস্পতিবার ঠিক করে দিছি। বি জি ম্যাম, সেকশনও তাহলে সেম জিনিস করছেন। তাহলে 9 তারিখ ম্যাম। হ্যাঁ, আপনাদের সবারই পরীক্ষা 3 সেকশনেরই 9 তারিখ থার্সডে, বুঝছেন? জি আর জি রুম ম্যাম। নাম্বার হচ্ছে 614। 614। হুম জি ম্যাম। আর সি সেকশনের হচ্ছে ওই তো আমি সিটির পর ইনশাল্লাহ ক্লাস নিব। আর ইয়ের জি ম্যাম। লাস্টে আমাদের যেটা ছিল ট্রানজিশন কার্ভে সেটা, আর হচ্ছে 3 সেকশনেরই পর পর একসাথে তো আর নেওয়ার সুযোগ নাই। 3 সেকশনেরই হচ্ছে রিভিউ ক্লাসটা আমি ওই দিনই ইয়ে করে দিব, ঠিক আছে? জি এটা ম্যাম। আর কি, যাই হোক ঠিক আছে, থ্যাংক ইউ, আমি খেয়াল করি নাই। হুম, আচ্ছা। আচ্ছা দেখেন, এএলবির প্রিন্সিপালটা আপনাদের পড়তে হবে আর এএলবি মেথডটা আসলে কি সেটা পড়তে হবে। তো দেখেন এএলবির মধ্যে কি আছে, প্রথমেই হচ্ছে এই যে ধরেন এইখানে দেখতেছেন তো স্ক্রিনে যে আঁকতেছি, এই গোল যেই জায়গাটা এখানে হচ্ছে ধরেন এয়ারক্রাফট আছে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে আমাদের কি ওয়াটার লেভেল, আর এটা কি রিভার বেড আর কি, ঠিক আছে? তো এখন এলবির যে প্রিন্সিপালটা সেটাতে আমরা কি করি, যে লেজার লেজার রেঞ্জিং সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা দুই টাইপের কালারের হচ্ছে লেজার লাইট ট্রান্সমিট করি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইনফ্রারেড বা আইআর লেজার। তো এই যে কালারের যে পার্থক্যটা, এই পার্থক্যটা জন্য আসলে কি চেঞ্জ হয় বলেন তো? ওদের ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি এগুলোর পার্থক্য হয় আর কি। তো গ্রিন যে লেজারটা সেটা ডিস্টেন্স মেজার করে হচ্ছে ডিস্টেন্স বিটুইন এয়ারক্রাফট এন্ড সি বটম, খেয়াল করেন। তাহলে এয়ারক্রাফট আছে হচ্ছে এখানে আর সি বটম হচ্ছে এখানে আছে। তো এই ডিস্টেন্সটা মেজার করে কোন লাইট? গ্রিন লাইট, বুঝছেন? আর ইনফ্রারেড যে লেজারটা উইচ ইজ অ্যাবজর্বড বাই ওয়াটার মেজার দ্য ডিস্টেন্স বিটুইন এয়ারক্রাফট এন্ড সি সারফেস। তার মানে আমি যখন এয়ারক্রাফট থেকে গ্রিন লাইট পাস করব সে কি করবে বলেন? এয়ারক্রাফট আর হচ্ছে সি বটম এদের মাঝখানে ডিস্টেন্সটাও মেজার করে দিবে। আর যখন আমি হচ্ছে ইনফ্রারেড লাইট পাস করব, ইনফ্রারেড, তখন ও কি করবে? ওকে যদি আমি পাস করি ওয়াটার দিয়ে ও অ্যাবজর্ব হয়ে যাবে, বুঝছেন? তাহলে বাকিটুকু কোনটুক থাকবে? এয়ারক্রাফট আর হচ্ছে সি সারফেস। তাহলে এই যে ডেপথ, গ্রিন লাইট কতটুকু হচ্ছে ডিস্টেন্স পাস করছে সেই ডিস্টেন্সটা আমি বের করতে পারবো। একই সাথে আইআর যে ডিস্টেন্সটা পাস করছে সেই ডিস্টেন্সটা আমি বের করতে পারবো। আর এই দুইটা ডিস্টেন্সের পার্থক্যটাই আসলে কি হবে? অ্যাভেলেবল ডেপথ অফ ওয়াটার, বুঝতে পারছেন? তাহলে গ্রিন লাইট কোন ডিস্টেন্সটা মেজার করবে? ডিস্টেন্স বিটুইন এয়ারক্রাফট এন্ড সি বটম। তাহলে এখান থেকে আমি একটা ডিস্টেন্স পাইলাম, পুরো ডিস্টেন্সটা। আর আইআর যেটা করবে সেটা হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন এয়ারক্রাফট এন্ড সি সারফেস। সি সারফেস বলতে এই যে টপ সারফেসটা। তাহলে এই দুইটা ডিস্টেন্সের পার্থক্যই আসলে আমাদের হবে কি অ্যাভেলেবল ডেপথ অফ ওয়াটার সারফেস, বুঝছেন? তো এটা হচ্ছে আমাদের এএলবি বা এয়ারবোর্ন লিডার ব্যাথিমেট্রি প্রিন্সিপাল। এটা কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফর সিটি অ্যান্ড ফাইনাল এক্সাম অ্যাজ ওয়েল, বুঝতে পারছেন?
ভালো মতো পড়তে হবে। যা যা আমি বললাম আজকে এটা কিন্তু ফাইনালের জন্য, প্লাস যেই সেকশনের সিটি হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভিং এর উপর, সিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর ক্লাস টেস্টে কিন্তু আপনারা সবগুলা পড়তে গেলে সমস্যা। ক্লাস টেস্ট বলেন বা ফাইনাল বলেন, যা যা পড়তে হবে সেগুলো নোট করে নেবেন। কেউ যদি অ্যাবসেন্ট থেকে থাকেন বাকিদের কাছ থেকে শুনে নিবেন ছিলাম, বুঝছেন? তো এটা গেল এলবি একটা। আরেকটা হচ্ছে জিপিএস। জিপিএস আসলে আমাদের এত বেশি ওয়াইডলি ইউজড একটা জিনিস, যেটা আসলে সব ক্ষেত্রে ইউজ হয়। আপনি ট্রান্সপোর্টেশন বলেন, জিওটেক বলেন, স্ট্রাকচার বলেন, বা ওয়াটার রিলেটেড যেই সার্ভেইং গুলা বলেন, সেগুলা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের জিপিএস আসলে ইউজ হয়। তো জিপিএস আমরা আসলে কি করি, আমাদের হচ্ছে মেজারমেন্টটা অনেক বেশি ভালো। জিপিএস আমাদের স্যাটেলাইট থাকে এবং অ্যাকিউরেসি অনেক বেশি, এবং এখানে হচ্ছে বিভিন্ন টাইপের সিগন্যাল আমরা ট্রান্সমিট করি এবং সিগন্যাল গুলো আমাদের রিসিভ করে আর কি। তো এই যে ট্রান্সমিটেড যেই সিগন্যালটা আর রিসিভ যে সিগন্যালটা, এই দুটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই বেসিক্যালি আমাদেরকে আসলে ডিস্টেন্সটা বোঝায় দেয়। বুঝতে পারছেন? তো এই জিপিএস এর মধ্যে এই প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ বলা আছে। যেমন ধরেন এই যে জিপিএস স্যাটেলাইটস আর ইকুইপড উইথ ভেরি অ্যাকিউরেট ক্লকস। ক্লকস কেন লাগে বলেন তো? যে এই যে আমরা যে ওয়েভ গুলা বা সিগন্যাল গুলা ট্রান্সমিট করতেছে, ও আসলে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে সেটা আমরা কোন ইয়েতে পাই, এস ইকুয়ালস ভিটি। তো যেই সিগন্যালটা ট্রান্সমিট করতেছে সেটার ভ্যালোসিটি তো আমাদের জানাই আছে, আর ও কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে সেটা আমরা পাবো কিভাবে, টাইমটাকে রেকর্ড করার মাধ্যমে। তো এখানে টাইম রেকর্ডটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনি যদি টাইম রেকর্ডিং এ ভুল করেন তখন কিন্তু ডিস্টেন্স মেজারমেন্টও ভুল আসবে। হুম। তো যাই হোক, অনেক অ্যাকিউরেট ক্লক থাকে, সিগন্যাল ট্রান্সমিটার থাকে এবং সিগন্যাল রিসিভারও থাকে। জিপিএস রিসিভস অন শিপ ক্যান রিসিভ দ্য সিগন্যাল ট্রান্সমিটেড ফ্রম জিপিএস স্যাটেলাইট, বুঝছেন? তারপর দ্য ডিস্টেন্স বিটুইন জিপিএস স্যাটেলাইট আর রিসিভার ক্যান বি ডিটারমাইন্ড বাই টাইমিং, মানে এস ইকুয়ালস বিটি। মানে ট্রান্সমিটেড যে সিগন্যাল আর রিসিভ যে সিগন্যাল, দুইটা সিগন্যালের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ট্রাভেল ডিস্টেন্স, সেই দুটার আমরা হচ্ছে পার্থক্য থেকেই আসলে আমাদের অ্যাকচুয়াল ওয়াটার ডেপথটা বের করতে পারি, বুঝছেন? তো তাহলে দুইটা মডার্ন ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে এএলবি আর একটা হচ্ছে জিপিএস। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক আর কি, মডার্ন ইনস্ট্রুমেন্ট গুলো, বুঝছেন? একদম প্রথমে হচ্ছে আমাদের যেইগুলা বলছি সেগুলো তো ইম্পর্টেন্ট, তার সাথে হচ্ছে মডার্ন ইকুইপমেন্ট গুলো ইম্পর্টেন্ট। এরপরে কি আর আছে কিনা? নাই, এটাই লাস্ট স্লাইড, বুঝছেন? তাহলে শুরু থেকে আবার একটু বলি। একদম প্রথমেই আপনারা পড়বেন ডেফিনেশন, কি কি ইনফরমেশন হাইড্রোগ্রাফিক সার্ভিং এর মাধ্যমে আমরা পাই, অ্যাপ্লিকেশন, ইউজ। এখানে স্টেপ গুলা জাস্ট শর্ট নোট, দেখেন লেখা আছে কিন্তু শর্ট নোটস। আমি যেভাবে বলছি ওইভাবে পড়লেই হবে। এখানে এক্সট্রা অনেক ইনফরমেশন আছে, এগুলো পড়তে গেলে কিন্তু আপনাদের আহ ঝামেলা হবে আর কি, বুঝছেন? তারপর হচ্ছে সাউন্ডিং এর যেই ডেফিনেশন সেটা লাগবে, সাউন্ডিং এর স্পেসিফিক নিড গুলা লাগবে, সাউন্ডিং এর যে ইনস্ট্রুমেন্ট এইটার নাম লাগবে। কিন্তু এইখানে হচ্ছে আপনারা এই এক্সপ্লেনেশনটা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে একটু মনে রাখবেন আর কি, বুঝতে পারছেন? যে কখন আসলে সাউন্ডিং পোল অথবা রড লাগে, কখন লিড লাইন লাগে। উম, তারপরে হচ্ছে ফ্যাথোমিটারের শর্ট নোট ডেসক্রিপশন। অ্যাঙ্কেল মেজারিং ইনস্ট্রুমেন্টের তার কোনো ইয়ে বলি নাই, জাস্ট বলছে যে নর্মালি